এই সেই ফাঁসির মঞ্চ যেখানে অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছে। এই কারাকক্ষেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই কারাকক্ষে বন্দী ছিলেন জওহরলাল নেহরু। এই সেই জেল যেখানে অনেক বিপ্লবীদের ব্রিটিশদের হাতে দিনের পর দিন অত্যাচার সহ্য করে যেতে হয়েছে। আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি লাল ইটের পাঁজরে লেখা ইতিহাসকে স্বচক্ষে ঐতিহ্যশালী জেল পরিদর্শনে, কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে। এখানকার প্রবেশ মূল্য কত, সময় এবং আলিপুর জেল মিউজিয়ামের সম্পূর্ণ পরিদর্শন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। আলিপুর জেল মিউজিয়ামে প্রথমে জেনে নেব আসবেন কি করে। এখানে আসা সবচেয়ে সুবিধা মাধ্যম হলো যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো করে নামতে হবে যতীন দাস পার্কে। যতীন দাস পার্কে নেমে যেতে হবে হাজরা মোড়ে। হাজরা মোড় থেকে ডান দিকে যেতে হবে। আপনারা হেঁটেও আসতে পারেন বা অটোতেও আসতে পারেন। হাজরা মোড় থেকে যদি হেঁটে আসেন তাহলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। আমরা অটোতে এসেছি, অটো ভাড়া নিয়েছিল 10 টাকা মাথা পিছু, সময় লাগলো মাত্র 5 মিনিট। আর আপনি যদি শিয়ালদা কিংবা হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে স্টেশনের বাইরে অনেক বাস পেয়ে যাবেন। যে কোনো একটা বাসে করে হাজরা মোড়ে নামবেন। হাজরা মোড় থেকে হেঁটে কিংবা অটো করে আসতে হবে। এছাড়া গাড়ি কিংবা বাইক নিয়েও আসতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। টু হুইলার পার্কিংয়ের জন্য ঘন্টায় 5 টাকা এবং ফোর হুইলার পার্কিংয়ের জন্য ঘন্টায় 10 টাকা নেওয়া হয়। আলিপুর জেল মিউজিয়াম মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। সময় হলো দুপুর 11টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। এখানে বাইরের খাবার অ্যালাউ নেই। আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ মূল্য পার পার্সন 30 টাকা। 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের এখানে পুরো টিকিট লাগবে। টিকিট কাউন্টার প্রবেশ করেই পেয়ে যাবেন বাঁদিকে। এখানে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। আলিপুর জেল মিউজিয়ামে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে সম্পূর্ণ একটি ব্লগ আমি শেয়ার করেছি। ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। আলিপুর জেল বা আলিপুর সেন্ট্রাল জেল, যা প্রেসিডেন্সি কারেকশনাল হোম নামেও পরিচিত, কলকাতার আলিপুরের একটি কারাগার যেখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এটি আলিপুর জেল প্রেসও ছিল। 20 ফেব্রুয়ারি 2019-এ বন্ধ হয়ে যাওয়া এটি আর জেল হিসাবে চালু নেই। কারাগারের স্থানটিকে এখন একটি স্বাধীনতা জাদুঘরে বিকশিত করা হয়েছে শহীদদের স্মরণে, যারা সেখানে বন্দী এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আলিপুর জেল মিউজিয়ামে প্রবেশ করার শুরুতে ডান দিকে দেখতে পাবেন স্মৃতিসৌধ। স্বাধীনতা সংগ্রামী শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। এখানে দেখুন কারাগারে ফাঁসির মঞ্চে আত্মহতি শহীদ অনন্ত মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত এবং অনেকের নাম রয়েছে। আলিপুর মিউজিয়ামে কি কি দেখবেন, কোথায় কি আছে, সেই সুবিধার জন্য এখানে আছে সম্পূর্ণ আলিপুর মিউজিয়ামের বাংলা এবং ইংরেজিতে ম্যাপ এবং ম্যাপের লিফলেট। আমরা আলিপুর জেল মিউজিয়ামের সম্পূর্ণ পরিদর্শন করার জন্য একটি ম্যাপের লিফলেট নিয়েছি। সম্পূর্ণ আলিপুর জেল মিউজিয়াম ঘুরে দেখতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখানে খাবার, জল এবং টয়লেটের ব্যবস্থা আছে। এখানে আছে ফাঁসির মঞ্চ, নেহরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। প্রথমে আমরা প্রবেশ করব ফাঁসির মঞ্চ পরিদর্শনের জন্য। ফাঁসির মঞ্চে প্রবেশ করার সাথে সাথে সত্যি এক অন্যরকমের শিহরণ জাগানো অনুভূতি হচ্ছে। এই সেই ফাঁসির মঞ্চ যেখানে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। অনেক বীর সন্তান হাসি মুখে এই ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছিলেন। এখানে দেখুন 2টো দড়ি ঝোলানো আছে এবং এখানে জোড়া ফাঁসিও দেওয়া হয়েছিল। ফাঁসির পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পরে এখান থেকে তাদের বের করে নিয়ে আনা হতো। তারপরে তাদের মৃত্যুকে আরেকবার নিশ্চিত করার জন্য পোস্টমর্টম করা হতো। এখানে সেই বিখ্যাত ক্ষুদিরামের গানও চলছে। আলিপুর জেলে এই ফাঁসির মঞ্চে কাদের ফাঁসি দেওয়া হয়েছিল, এখানে রয়েছে সেই শহীদদের তালিকা। 1908 সালে প্রথম ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হয় কানাইলাল দত্তকে এবং এই ফাঁসির মঞ্চে শেষ ফাঁসি দেওয়া হয়েছিল
2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। ফাঁসির মঞ্চে এই পাশে বিল্ডিংটা দেখুন, এখানে বন্দীদের রাখা হতো। ফাঁসির মৃত্যু যন্ত্রণা কতটা, সেই কারণে কয়েদিদের জোর করে জানলা দিয়ে দেখানো হতো ফাঁসি দেওয়ার পুরো প্রসেসটা, কারণ তারা যেন ভয়ে শুধরে যায় এবং তাদের গোপন কথাগুলো বলে দেয়। আর এই হচ্ছে সেই পোস্টমর্টম রুম। ফাঁসি দেওয়ার পরে মৃত্যুকে নিশ্চিত করার জন্য এখানে পোস্টমর্টম করা হতো। এই কক্ষে কয়েদিদের জীবনের শেষ কয়েক ঘন্টা তারা এখানে থাকতো। এখানে কয়েদিরা যারা মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত তাদের ফাঁসির ঠিক আগের রাতে এখানে আনা হতো এবং শেষ রাতটা তারা এখানে কাটাতেন এবং তাদের জীবনের শেষ ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করা হতো। শেষ খাবারের ইচ্ছা পূর্ণ করা হতো এবং এখানে রেখে তাদের গীতা পাঠও করানো হতো। তারপর পরের দিন সকালে এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হতো ফাঁসির মঞ্চে। ইনি হলেন স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্ত। এখানকার কোনো কক্ষেই তালা লাগানো প্রয়োজন হতো না, কারণ বন্দীরা এতটা দূরে হাত বাড়িয়ে এখান থেকে কোনো মতেই খুলতে পারবে না, এর জন্য তালা লাগানো হতো না। 1906 সাল, যখন গোটা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন জোয়ার বইছে, ঠিক সেই সময় আদিগঙ্গার পাড়ে 21 ফুট পাঁচিল ঘিরে ব্রিটিশরা তৈরি করেছিলেন এই আলিপুর সেন্ট্রাল জেল। তারপর একের পর এক কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের ঠিকানা হয়েছিল এই আলিপুর জেলে। অনেক বীর সন্তান হাসি মুখে এই ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছিলেন। অনেকের ইংরেজদের অকথ্য অত্যাচারে মৃত্যুবরণও করেছিলেন। সেই সব ইতিহাস ভারতবাসীর অন্তরে আজও টাটকা রয়েছে। তাদের বলিদানই এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। যে স্ট্যাচুটা দেখছেন এটা হচ্ছে দীনেশ গুপ্ত, ঠিক আছে। ফাঁসির 3 দিন আগে ওনাকে এই সেলে রাখা হয়েছিল, ঠিক আছে। সেই জন্য ওনার একটা স্ট্যাচু করে রাখা হয়েছিল। ফাঁসির 3 দিন আগে উনি এখানে ছিলেন, 3 দিন তারপরে ফাঁসি মঞ্চে। আমার নাম শেখ আজহারউদ্দিন। ফাঁসির মঞ্চে পাশেই আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এই কারাকক্ষে বন্দী ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত এপ্রিল 1930 এবং 22 অক্টোবর 1932 থেকে 5 জুন 1933 সাল পর্যন্ত। আর এই কারাকক্ষে বন্দী ছিলেন চিত্তরঞ্জন দাস। এখানে ছিলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। এই কারাকক্ষে তিনি 5 সেপ্টেম্বর 1930 সাল থেকে 16 জানুয়ারি 1931 সাল পর্যন্ত ছিলেন। এখানে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আইন অমান্য আন্দোলনে 1930 সাল 23 জানুয়ারি থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই কারাকক্ষে বন্দী ছিলেন। প্রায় 8 মাস তিনি এই কারাকক্ষে বন্দী ছিলেন। প্রথমে তিনি নীরবে বই পড়েন এবং ধ্যান করে কাটিয়েছিলেন। এই কারাকক্ষ থেকেই তিনি কলকাতা কর্পোরেশন নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়লাভও করেছিলেন। নেতাজি কক্ষ দেখে এখন আমরা চলে এসেছি নেহরু কক্ষে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আইন অমান্য আন্দোলনে ব্রিটিশ সরকার কর্তৃক 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। এই ছোট্ট কক্ষে তিনি 80 দিন বন্দী ছিলেন। 1934 সালে যখন সেলে বন্দী ছিলেন তখন তার কন্যা
শ্রীমতী ইন্দিরা গান্ধী মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসতেন। বাবা মেয়ের সাক্ষাতের জন্য ব্রিটিশ সরকার মাত্র 20 মিনিট বরাদ্দ করেছিল। বাবার সাথে মাত্র 20 মিনিট কথা বলার জন্য এই গাছের তলায় বসে অপেক্ষা করতেন ইন্দিরা গান্ধী। সেই স্মৃতি এখনো এখানে রয়েছে। নেহেরু কক্ষ দেখে এখন আমরা চলে এসেছি আলিপুর জেলের গুদাম ঘরে, যেটি বর্তমানে লাইব্রেরি ও সেমিনার কক্ষ। কারাগারের মধ্যে একটা বিশাল ঘর গুদাম হিসাবে ব্যবহার হতো। এখানে বন্দীদের নিত্য প্রয়োজনীয় রসদ মজুদ এবং বিতরণ করা হতো। এখন গুদাম ঘরে আপনারা স্বাধীনতা সংগ্রামী উৎসর্গিত বেশ কিছু বই এখানে বসে পড়তে পারবেন। এখানে দেখুন একটি বিশাল মাপের বোমা রাখা আছে। এই বোমাটাকে মানিকতলা বোমার অনুকরণে তৈরি করা হয়েছে। এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে নজরদারি করা হতো গোটা আলিপুর জেল। এই ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে আলিপুর জেলের সেন্ট্রালে, কারণ আগেকার দিনে সিসিটিভি ছিল না, তাই এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখা হতো গোটা জেলে। এবং এখানে বিভিন্ন সেলগুলিও তৈরি করা হয়েছে ঠিক সেইভাবেই। এটাকে মাঝখানে রেখে চারিদিকে গোল করে এই সেলগুলি তৈরি করা হয়েছে, যাতে সুকৌশলে এখান থেকে সব জায়গায় নজরদারি করতে সুবিধা হতো। এখানে এই 4 নম্বর ওয়ার্ডে বন্দীদের জীবনচর্চা দেখানো হয়েছে। দেখুন কিভাবে বন্দীরা জেলের ভেতরে জীবনযাপন করত। চিরদিন কোন জাতিকে পরাধীন করে রাখা যায় না, দেখে নিও। এখানে দেখুন চুল কাটা হচ্ছে। জেলের ভেতরে এইভাবে সেলুন ছিল, আর পাশে ব্রিটিশরা দাঁড়িয়ে ঘড়ি দেখত কতক্ষণ সময় লাগছে। এখানে দেখুন ব্রিটিশদের হাতে দিনের পর দিন বিপ্লবীদের কিভাবে অত্যাচার সহ্য করে যেতে হয়েছে। এখানে বন্দি বাঁধা আছে আর ব্রিটিশ চাবুক দিয়ে মারছে, আর চাবুকের গায়ে ছোট ছোট পেরেক মারা আছে।
সম্পূর্ণ আলিপুর জেল মিউজিয়াম পরিদর্শন করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তাই একটা ভিডিওতে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না। আলিপুর জেল মিউজিয়ামের বাকি অংশ আমি আমার পরের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ।